প্রধানমন্ত্রী ঠিক বিকেল ৫টায় জাতির উদ্দেশ্যে ভাষণে জিএসটি সাশ্রয় উৎসবের শুভেচ্ছা জানিয়ে বললেন, আপকি বাচত বাড়েগি। সবার সুরা হবে, ৯০% মানুষ এই জিএসটি সাশ্রয়ের আওতায় আসতে চলেছে আগামীকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে। আমি এখানে কর বিশেষজ্ঞ অর্ঘ্য মিত্রর কাছে আসবো। অর্ঘ্যবাবু, তাহলে আগেই আয়করে সুরা হয়েছিল, সেটাও আজকে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সমস্ত মানুষের পরিবারে খুশি বাড়বে। মহালয়ার বিকেলে এই জিএসটি সংস্কার উৎসবের সঙ্গে জুড়ে দিলেন প্রধানমন্ত্রী। তার দাবি, জিএসটি সংস্কার দেশের আর্থিক বৃদ্ধিকেও নতুন গতি দেবে, অর্থাৎ মধ্যবিত্তের জন্য সব থেকে খুশির খবর। এর থেকে আর কি বেশি হতে পারে? না, দেখুন, ইনকাম ট্যাক্স রিসেন্টলি লাস্ট বাজেটে একটা সাবস্ট্যান্সিয়াল রিলিফ উনি দিয়েছেন। ১২ লাখ টাকা অবধি এখন আমাদের ট্যাক্স ফ্রি। কিন্তু আপনি যদি কম্পেয়ার করেন ইনকাম ট্যাক্সের সাথে জিএসটির, ইনকাম ট্যাক্সের সুবিধেটা একটা সামান্য শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ। কারণ আমার ধারণা 4 to 5% লোক অ্যাকচুয়ালি ইনকাম ট্যাক্স পেমেন্ট করেন, রিটার্ন দেন আরেকটু বেশি, কিন্তু তাদের মধ্যে অনেকেই ট্যাক্স দেন না বা দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু জিএসটি একটা ইনডাইরেক্ট ট্যাক্স। এখানে আমাদের প্রত্যেকেই, সে নিম্নবিত্ত হোক কি একদম উচ্চবিত্ত হোক, প্রত্যেকেই এই করের আওতায় পড়েন। খাতা, পেন্সিল, সকালের দুধ, বিস্কিট, পাউরুটি, ডিম, এই সব কিছুর মধ্যে থেকেই আমরা যে জিএসটিটা দিই তার রেট এখানে কমানো হয়েছে। গাড়ির দামও কমবে এবং এয়ার কন্ডিশনার বা লাক্সারি গুডসের দামও কমবে। কাজেই এই জিএসটির যে ছাড়টা, এর প্রতিফলন হবে আমজনতার মধ্যে। এবং আপনি যদি দেখেন যে যেভাবে 15ই আগস্ট উনি ঘোষণা করলেন লালকেল্লায় যে জিএসটির একটা সেকেন্ড এডিশন আসছে, রিফর্মস আসছে, এবং 3 তারিখে সেপ্টেম্বরের মধ্যেই জিএসটি কাউন্সিল সেটাকে অ্যাপ্রুভ করলেন, রেটগুলো বেঁধে দিলেন, এবং আগামীকাল অর্থাৎ এই উৎসবের মরশুম শুরু, নবরাত্রির প্রথম দিন থেকে এটা লাগু হবে। তার কারণ হচ্ছে এই সময়টা হচ্ছে ম্যাক্সিমাম মানে জিনিসপত্র বিক্রি হয়, চাহিদা থাকে, লোকে কনজিউম করে। আজকে উনি যেটা বললেন যে এই যে ছাড়টা দেবেন তার টোটাল ট্যাক্স লসটা কত, সেটা এখনও পুরো হিসেব আসেনি, বাট এটা একটা সাবস্ট্যান্সিয়াল লস, যেটা সেন্টারেরও হবে এবং প্রত্যেকটা স্টেটের হবে। এবং এই লসটা কি করে মেকআপ হবে, ওনার বক্তব্য হচ্ছে, বা এটা সাধারণ ইকোনমিক্সের নিয়ম, যে দাম কমলে একটা কনজামশন বাড়বে, কনজামশন বাড়লে, চাহিদা বাড়লে তার উৎপাদন বাড়বে, উৎপাদন বাড়লে লোকে বেশি জিনিস কিনবে এবং সেই ট্যাক্সটা সেখান থেকে আবার এসে যাবে সরকারের কিটিতে। তো এটা অ্যাকচুয়ালি কত হবে, এই বছরে তার এফেক্ট কী হবে, এখন বিভিন্ন রকম হিসেব চলছে। আজকে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের রাজ্যের ক্ষতি হবে 20,000 কোটি টাকা। আমাদের দেশে প্রধানমন্ত্রীর একটা হিসেব দিয়েছেন আজকে 2.5 লক্ষ কোটি টাকা। তো আমরা এই টাকা 1000 কোটি টাকার মধ্যে নেই। জনতা কাল থেকে ডেফিনেটলি যে নিত্য প্রয়োজনীয় জিনিস তার একটা বাজারের এফেক্ট তো হবে। আমি আশা করছি এই যে পাস অন উনি যেটা জিএসটির রেটটা কমাচ্ছেন, যে ব্যবসায়ীরা সেই বেনিফিটটা ক্রেতাদের পাস অন করবেন। একেবারে, মানে আমি বলছি আলটিমেট সুবিধা যদি কেউ পেয়ে থাকেন সেটা হচ্ছে আমার আপনার মতন সাধারণ মানুষ, যারা প্রতিদিন বাজারে গিয়ে একেবারে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী বলছেন 99% নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম একেবারে 12% থেকে এক ধাক্কায় 5% নেমে আসবে। ফলে সাধারণ মানুষের সুবিধা হবে, এ নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে না। আমি বলছি সেই কারণে কি কৃতিত্ব নিয়ে রাহুলদা টানাপোড়েন শুরু হয়ে গিয়েছে? সেই কারণে কি মুখ্যমন্ত্রী বলছেন যে আসলে কৃতিত্ব রাজ্যের? না, আমার প্রথম আজকে মনে হলো বুক ধক 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 করছিল শুভ্র, যে আবার কি প্রধানমন্ত্রী ঘোষণা করবেন। প্রধানমন্ত্রী একটা ঘোষণা করার ট্রেন্ডেন্স থাকে তো, কখনো নোটবন্দি, কখনো মুখ, কখনো তমুক, এই যাত্রা চলছেই। আজকে যখন দেখলাম তিনি একদম বস্তা পাচা সেই পুরনো গল্পই আবার তুলে ধরলেন। 15ই আগস্ট তিনি বসে লালকেল্লায় ঘোষণা করলেন, পরবর্তীকালে 3রা সেপ্টেম্বর নির্মলা সীতারামনই কথা ঘোষণা করলেন। আর যেটা করলেন তার কৃতিত্ব নেওয়ার জন্য ঠিক ভোটের আগে ভোটেরটা প্রচারটা করলেন। কেন
আজকে যে উনি কৃতিত্ব নিতে চাইছেন এর জন্য তো প্রত্যেকটা রাজ্য, মমতা বন্দ্যোপাধ্যায় গত 2রা আগস্ট নির্মলা সীতারামনকে চিঠি লিখেছেন, শুধু নয় প্রতিটি রাজ্য এতে সহমত হয়েছে। এই যে ডবল ইঞ্জিনের কথা তুমি বলো, যেটা ওর কথা হয়তো উল্লেখ করলেন না, শুধু ডবল ইঞ্জিন নয়, যেখানে সিঙ্গেল ইঞ্জিন তারাও কিন্তু এতে সহমত হয়েছে এবং তারপরে এটা সলিউশন এসছে। সুতরাং প্রধানমন্ত্রী যেভাবে বললেন তাহলে মনে হলো যেন উনি একবার ভোটের প্রচার করতে নেমে গেছেন, কৃতিত্ব তো ওনারই। কিন্তু জিএসটি কাউন্সিলের মিটিংটা যেদিন হয়েছিল, মিটিংটা দীর্ঘক্ষণ চলার পর যখন নির্মলা সীতারামন প্রেস কনফারেন্স করছেন, প্রথম কৃতিত্ব দিয়েছেন সকলকে যারা জিএসটি কাউন্সিলের সদস্য, একদম সমস্ত রাজ্যে। কি দাঁড়ানো শুভ্র, তার মানে সকল অর্থমন্ত্রী, সকল রাজ্যের অর্থমন্ত্রী তো থাকে ওই জিএসটি কাউন্সিলে। বুঝতে পারছো না বাপি, তার মানে প্রত্যেকটা রাজ্যের সহমতি ছিল। সম্মতি করার পর আজকে নতুন করে বলার কি কিসের প্রয়োজনটা পড়লো? গত 15 আগস্ট লালকেল্লা থেকে ঘোষণা করলেন, 3রা সেপ্টেম্বর নির্মলা সীতারামন ঘোষণা করলেন, আজকে এই নাটকটা করার দরকার ছিল, সামনে ভোট, এই তো ভোটের প্রচার। আর মুশকিল কি জানো, আসল কথা বলতে গেলে গায়ে লাগবে। এই যে রোজ নিত্য প্রয়োজনীয় কথা বলছেন, তেলের দাম, তেল নিয়ে এত কথা বলছি আমরা, তেল নিত্য প্রয়োজনীয় জিনিস। আজকে প্রতিটি পেট্রোল পাম্পে তুমি যদি যাও তোমাকে E20 নিতে বাধ্য করা হবে। কোন তেল? যে তেল আজকে প্রতিটি মধ্যবিত্ত মানুষের ইঞ্জিনের তোমার স্থায়িত্ব কমিয়ে দিচ্ছে, মাইলেজ কমিয়ে দিচ্ছে, তো 10 থেকে 20% মাইলেজ কমে গেছে। আজকে তা সত্ত্বেও দাঁড়িয়ে E20 কেনা বাধ্যতামূলক। এর আগে কেন্দ্রের যুক্তি তো যে পরিবেশ, আমি তোমায় বলছি এর আগে আরে তোমার ইথানলটা কোথা থেকে আসে? পেট্রোল সাথে ইথানল মেলায়, ইথানল আসে ভুট্টা বা অন্য জায়গা থেকে। ইথানল কিন্তু পুরোপুরি কার্যকারী নয় গাড়ির জন্য। পরবর্তীকালে কেন সমস্যা হলো? প্রধানমন্ত্রী একটা কথা বললেন না কেন এত সমস্যা সত্ত্বেও? কারণ এটার মালিক হচ্ছে মহামান্য মন্ত্রী নীতিন গডকরি, তাই 2 পুত্র সন্তান। আজকে সুতরাং এই প্রফিটটা তো তাদের যেতে হবে। সুতরাং দেশবাসীর নাগরিকরা কি সুবিধা পাবে আমি জানি না পাপিয়া। রাহুল দা, এই নীতিন গডকরি চিঠি লিখেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে, আপনার মনে আছে নিশ্চয়ই? আমি তোমায় বলছি E5 ছিল এর আগে, পরবর্তীতে E20 হলো, এর আগে E10ও ছিল, কিন্তু E5 বা E10 এ কোনো রকম কোনো কার্যকারিতা, কোনো পেট্রোল নেই, তোমার কোনো সাবসিডি রাখা হয়নি, সম্পূর্ণ E20 এবং এটা কেনা কম্পালসারি, বাধ্যতামূলক। কেন? এটা কি মানে ডিক্টেটরশিপ চলছে? আজকে যেভাবে নরেন্দ্র মোদী দেশের মানুষের উপর এই জিনিস চাপিয়ে দিলেন, এর মানুষ জবাব দেবে। আচ্ছা রাহুল, আমি এবার বিমলদার কাছে আসবো। বিমলদা, দেখুন কংগ্রেস অবশ্যই এই নিয়ে তা কটাক্ষ করছে, মুখ্যমন্ত্রীও বলেছেন, মহামৈত্র পোস্ট করেছেন, কিন্তু নিশ্চয়ই আপনার মনে থাকবে, একটু পুরনো কথা মনে করাই, রাহুল গান্ধী তিনি বলেছিলেন গব্বর সিং ট্যাক্স, যেটা যন্ত্রণা দিচ্ছে মানুষকে, ট্যাক্সের জালে মানুষ যেভাবে ফেসেছে তার থেকে দেশকে বের করা জরুরি ছিল। আজকে প্রধানমন্ত্রী বলছেন, কিন্তু সেদিন রাহুল গান্ধী বলেছিলেন এটাই, এই গব্বর সিং ট্যাক্সই মনে করিয়ে দিচ্ছে যে প্রধানমন্ত্রী আসলে কাদের কথা ভাবছে। না, বাংলায় একটা কথা বলি, বাংলায় ফরফরি দাস বলে একটা কথা আছে, এখন এটা হিন্দি কি আমি বলতে পারবো না, এর একটা হিন্দি অনুবাদ করে এই ভদ্রলোকের কাছে পাঠিয়ে দাও যে ফরফরি দাস কাকে বলে। ওনার এই ফরফরি কথাবার্তায় গোটা ভারতের কখনো হাইড্রোজেন বোমা ব্লাস্ট করাচ্ছে, কখনো অক্সিজেন বোমা বোধে বানিয়ে ফেলবে। এখন দ্বিতীয় ফরফরি দাস বোধ এই তৃণমূলের লোকগুলো হয়েছে, ও বুক ধরফড় করছে, তো সত্যি তো বুক ধরফড় করছে, কারণ নেক্সট ইলেকশনে হেরে যাবার ভয় এখন থেকেই হার্ট অ্যাটাক শুরু হয়েছে। হয়তো ইলেকশনে হারলে সবাই হসপিটাল, নইলে পাবলিক পিটি হসপিটাল পাঠিয়ে দেবে, এখন তো বুক ধরফড় তো করবেই। আসলে সমস্যাটা কোথায় বলি, সেটা হচ্ছে সে এটা আন্তর্জাতিক প্রতিযোগিতায় রাশিয়া 5 মিনিটে রোবট বানালো, আমেরিকা 2 মিনিটে কথা বলিয়ে দিল, আর বাংলাদেশ করলো কি মেড ইন বাংলাদেশ করে দিল। ফলে এদের তাই হাল। এখন বলছে আমরাই নাকি জিএসটি করেছে। কি এদের কথায় মানে ফরফরি দাস বলে এদের পক্ষে একটু কম বলা হয়। এত গাঁজাখুরি একটা দল, তাদের নেতারা কথা বলতে পারে, এগুলো না দেখলে বিশ্বাস করাটা মুশকিল।